আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ সই করবে না এনসিপি। পিয়ার ছাড়া সই অনিশ্চিত জামায়াত ও ইসলামী আন্দোলনেরও। ঐক্য বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান বিএনপির। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া আমরা জুলাই সনদে স্বাক্ষরের আয়োজনটা চলতেছে, সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। পিআর পদ্ধতিকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে এটাকে গণভোটে নিতে হবে, শুধুমাত্র রাজনৈতিক কারণে যেন এই সম্প্রীতি বিনষ্ট না করতে পারে। নির্বাচন ঠেকাতে অন্তর্বর্তী সরকারকে ব্যতিব্যস্ত রাখার অভিযোগ মির্জা ফখরুলের। ভোট নিয়ে কোনো আপোষ না করার হুঁশিয়ারি। দুর্বল সরকারটা তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আছে বলে? এটা একটা উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, এইখানে আমরা কোনো আপোষ করব না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। 2 দশকের মধ্যে পাশের হার সর্বনিম্ন প্রায় 59%। কমেছে জিপিএ 5ও। এবারও এগিয়ে মেয়েরা। 3 যুগ পর রাকসুতে ভোট উৎসব। কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন। অমোচনীয় কালি ব্যবহার না করার অভিযোগ ছাত্র দলের। চাকসুতে 24 পদের 22টিতে শিবিরের জয়। জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন প্রসিকিউশনের। রাজসাক্ষী মামুনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। এখনও নেভেনি মিরপুরের আগুন। বিষাক্ত গ্যাস ছড়ানোয় আশেপাশের কারখানা 3 দিন বন্ধ ঘোষণা। 16 মরদেহের পরিচয় শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ। বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে অনড় এমপি ও শিক্ষকরা। আলোচনার জন্য সচিবালয়ে আন্দোলনকারীদের প্রতিনিধি। সাধ্যমতো বিবেচনার আশ্বাস শিক্ষা উপদেষ্টার। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ সই করবে না এনসিপি। দাবি পূরণ না হলে অংশ নেবে না সনদ স্বাক্ষর অনুষ্ঠানেও। সকালে দলটির কার্যালয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম একথা জানান। বলেন, জুলাই সনদের আদেশ জারি, গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং সনদ অনুযায়ী সংবিধান সংস্কার ছাড়া স্বাক্ষর করবে না এনসিপি। সনদের ভাষ্য নিয়ে প্রতারণার অভিযোগ নাহিদ ইসলামের। রাষ্ট্র সংস্কারের ঐক্যমতে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ 10 মাস আলোচনা চলে ঐক্যমত কমিশনে। ঐক্য হওয়া বিষয় এবং নোট অফ ডিসেন্ট সহ সনদ সই অনুষ্ঠান শুক্রবার। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করেছে ঐক্যমত কমিশন। তবে এখনও মতপার্থক্য কাটেনি রাজনৈতিক দলগুলোর। বৃহস্পতিবার সকালে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানালেন, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতুরির মতো মনে হবে। ফলে আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না। যে 3টি বিষয় পরিষ্কার হওয়ার পরেই জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হতে পারে এবং সেখানে আমরাও অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। তবে এই বিষয়গুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে আসলে স্বাক্ষরের এটা একটা আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার পার্ট হওয়া না হওয়া একই বিষয়। সংবাদ সম্মেলনে সনদের ভাষ্য নিয়ে প্রতারণার অভিযোগ তোলেন নেতারা। বলেন, জুলাই সনদের আদেশ জারি, গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং সনদ অনুযায়ী সংবিধান সংস্কার ছাড়া স্বাক্ষর করবে না এনসিপি। জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটার একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয় নাই। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজড একটা ডকুমেন্ট হয়েছে। সেখানে বলা হয়েছে সংসদে এটা ঠিক হবে এবং ঐতিহাসিক ন্যারেটিভের জায়গা থেকেও অনেক কিছু আসেনি গণ অভ্যুত্থানের। সংবিধানের মৌলিক সংস্কারের বিষয়ে আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছে এবং জুলাই সনদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই সংবিধান সংস্কারকৃত 2026-এর সংবিধান হিসেবে বর্ণিত থাকবে, এমন দাবি আমরা সরকারের কাছে উপস্থাপন করতে চাই। 84টি সংস্কার প্রস্তাবে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছালেও জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি না হলে বিগত সব অর্জন নষ্ট হবে বলে সতর্ক করেন এনসিপি নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।
এদিকে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ কয়েকটি দাবির সুরাহা না হওয়ায় জুলাই সনদের স্বাক্ষর নিয়ে অনিশ্চিত জামাত ও ইসলামী আন্দোলনও। দাবি আদায়ে চলমান আন্দোলন আরও জোরালো করার হুঁশিয়ারি দল দুটির শীর্ষ নেতাদের। শফিক মুন্সির প্রতিবেদন। জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ কয়েকটি অভিন্ন দাবিতে রাজপথে সরব বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত সেপ্টেম্বর থেকে সমাবেশ, মিছিল সহ 2 দফায় দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে তারা। এরই মাঝে জুলাই সনদ চূড়ান্ত করে তা রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের জন্য প্রস্তুত করেছে ঐক্যমত্য কমিশন। সেখানে উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিশ্চিতের কথা থাকলেও নিম্নকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে নেই কোনো আলোচনা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শীর্ষ নেতারা বলছেন, নির্বাচনের আগ পর্যন্ত পিআর দাবিতে অনড় থাকবেন তারা। জুলাই সনদের নিম্নকক্ষে পিআরের কথা উল্লেখ না থাকায় ক্ষুব্ধ জামায়াতও। বেশ কয়েকটা দল আমরা একমত, আমরা সর্বোচ্চ চেষ্টা করব, শেষ পর্যন্ত চেষ্টা করব নিম্নকক্ষ সহ যেন পিআর সিস্টেম নির্বাচন হয়। আমরা এখন এই 5 দফা দাবিতে যে আন্দোলন করছি, এই আন্দোলনের ওই কথাটা এখনো আছে যে পিআর পদ্ধতিকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে এটাকে গণভোটে নিতে হবে। একটা পপুলার পদ্ধতিকে আপনি জনগণের মতামত নেওয়ার সুযোগ থাকার পরও আপনি না নিয়ে আপনি তুচ্ছ করে এড়িয়ে যাবেন, এটা তো গণ আকাঙ্ক্ষা হতে পারে না। জুলাই জাতীয় সনদের এই পিআর এর প্রস্তাবটাকে অন্তর্ভুক্ত করতে হবে। উভয় কক্ষে পিআর না থাকলে জুলাই সনদ স্বাক্ষরে জামায়াত আগ্রহী নয় বলে জানালেন দলটির সেক্রেটারি জেনারেল। ইসলামী আন্দোলনের মহাসচিব এক্ষেত্রে সব দলের মধ্যে সমঝোতায় প্রত্যাশী। পিআর এর ব্যাপারটা কিন্তু এখনো ডিসপুটেড, এই সব বিষয়গুলো একটু সেটেল হতে হবে। মেজর ইস্যুতে মোটামুটি আমরা একমত, কিন্তু এখন যেখানে এসে থামছি সে বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আলোচনা ছাড়া তো আমরা ওখানে সই করতে যাব না। রাজনৈতিক দলগুলোর সমঝোতায় যদি আসে বিষয়টা সহজ হয়, আমরা কোনো জটিলতা চাই না। উভয় কক্ষে পিআর পদ্ধতির দাবি শেষ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরে কতটুকু প্রভাব ফেলে তা জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠান পর্যন্ত। একটা ইউনিফর্ম জায়গায় হয়তো দলগুলো এসে যেতে পারে, তাহলে ক্রাইসিস থামবে, তা না হলে তো একটু জটিলতা হয়ে যাবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচন ঠেকাতে অন্তর্বর্তী সরকারকে ব্যতিব্যস্ত রাখার অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভোট নিয়ে কোনো আপোষ নয়, আর ঐক্য বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনে ভূমিকা নিতে হবে অন্তর্বর্তী সরকারকেই। তৃতীয় দিনের মতো ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনে করেন গণসংযোগ। সর্বস্তরের মানুষের সঙ্গে অংশ নেন মতবিনিময়ে। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে জেলার বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট স্কুল মাঠে সর্বস্তরের মানুষের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে কথা বলেন বিএনপি মহাসচিব। পিআর পদ্ধতির কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দাবি দেওয়া থাকলে তার সমাধান হবে নির্বাচিত সংসদের মাধ্যমে। আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে যে কারা যাবে, পিআর হবে কি হবে না, ঠিক কিনা বলেন? বা দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিআর করবে কি করবে না। নির্বাচন ঠেকাতে অন্তর্বর্তী সরকারকে ব্যতিব্যস্ত রাখা হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন নিয়ে আর কোনো আপোষ নয়। আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে, এই অবস্থা আর তৈরি করেন না। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আছে বলে? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না। এদিন চট্টগ্রামের পটিয়ায় আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জাতি, ধর্ম, ভাষার নামে কোনো বিভক্তি চায় না বিএনপি। ঐক্য বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমাদের মধ্যে যেন সম্প্রীতি কেউ বিনষ্ট না করতে পারে, শুধুমাত্র রাজনৈতিক কারণে যেন এই সম্প্রীতি বিনষ্ট না করতে পারে। আমরা বাংলাদেশের সকল মানুষের নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার সহ সমস্ত অধিকার
আমরা সংরক্ষণের জন্য সবাই যেন ঐক্যবদ্ধ থাকি। ঢাকায় আলাদা কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের বিকল্প নেই। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, জনপ্রতিনিধিত্বে যদি বিশ্বাস করি, তাহলে কিন্তু আমাকে জনপ্রতিনিধি হয়ে আসতে হবে দেশ পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য। বেশ কয়েকটি রাজনৈতিক দল নানা দাবি তুলে জাতীয় নির্বাচনের আগে শর্ত জুড়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। কিন্তু ফাইনাল ডিসিশন কিন্তু মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সব দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া গেলে তা হবে দেশের জন্য টার্নিং পয়েন্ট। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব দল সনদে সই করলে গণভোটের প্রয়োজন হতো না বলছেন বিএনপি মহাসচিব। আগে গণভোট হলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা তার। মিজানুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আহমেদ সালেহিন। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে সূচনা হয় নতুন অধ্যায়ের। দেশের সংকট নিরসনে সব রাজনৈতিক দল বসে একসঙ্গে, আলোচনা হয় সংস্কারের প্রশ্নে। সেই সংস্কার প্রস্তাবে ঐক্যমত্যের ভিত্তিতে শুক্রবার স্বাক্ষর হতে যাচ্ছে কাঙ্ক্ষিত জুলাই সনদ। দীর্ঘ 7 মাস ধরে চলা বৈঠক, 33টি দলের মতামত আর 84টি প্রস্তাবনা নিয়ে গঠিত হচ্ছে এই রাজনৈতিক দলিল। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি এ বিষয়ে কি ভাবছে? সময় সংবাদের এমন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের বিষয়ে বরাবরই ইতিবাচক তার দল। জানান, রাষ্ট্র মেরামতের 31 দফার মধ্য দিয়েই বিএনপি সংস্কার ইস্যু আগেই সামনে এনেছে। সংস্কার ব্যাপারটা সবসময় পজিটিভ ছিলাম। দীক্ষক বিশিষ্ট পার্লামেন্ট, তারপরে আপনার সংসদীয় কমিটির ব্যাপারগুলো, এরপরে আপনার অন্যান্য যে প্রধানমন্ত্রী এবং আপনার রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে আপনার সামঞ্জস্য রক্ষা করা এবং প্রধানমন্ত্রীকে 2 টার্মের বেশি করতে না দেওয়া, এই প্রস্তাবগুলো কিন্তু আপনার আমাদের ছিল। 2-3টি রাজনৈতিক দল পিআর ইস্যু সামনে এনে আন্দোলন করছে, যা দেশে অস্থিরতা তৈরির সুযোগ করে দেবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর এর ব্যাপারটা, এটা কিন্তু আপনার সংস্কার প্রস্তাবও ছিল না, আপনার কমিশনের প্রস্তাবের মধ্যে ছিল না, এবং এটা সম্পূর্ণভাবে 2টি রাজনৈতিক দল তারা এই জিনিসগুলোকে আপনার সবচেয়ে বেশি করে পার্সু করছে এবং তারা এটা নিয়ে বিভিন্ন রকম আন্দোলন করছে, যেটা আমি মনে করি যে এই মুহূর্তে এটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছে আপনার আবার একটা দেশে একটা আপনার একটা অস্থিরতা সৃষ্টি করবার জন্য। সংস্কার যেটুকু হয়েছে সেটা করে একমত হয়েছি আমরা, সেটা একসাথে স্বাক্ষর করে তারপর আমরা নির্বাচন করি। নির্বাচন করার পরে পার্লামেন্ট যেটা হবে সেখানে ন্যাচারালি যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা তাদেরটাকে নিয়ে আসবে, আমরা সেখানে যারা অন্যরা থাকবেন তারা তাদের নিয়ে সেটা আলোচনার মধ্যে। আর পিআর তো আমরা আলোচনার মাধ্যমে তখন পার্লামেন্টে সেটা দেখতে পারি যে কীভাবে আলোচনা হচ্ছে না হচ্ছে। গণভোট প্রসঙ্গে বিএনপির অবস্থান কি? এমন প্রশ্নের জবাবে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গণভোটে রাজি না থাকলেও দেশের স্বার্থে এখন আপত্তি নেই বিএনপির। তবে তিনি মনে করেন নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য তার নির্বাচনের দিনই হতে হবে। গণভোটে আগে রাজি ছিলাম না, এখন তো আমরা গণভোটেও রাজি হয়েছি যে ইলেকশন দিন গণভোটটা হোক, যেগুলোতে আমরা একমত হচ্ছি সেগুলোর বিষয়ে, অর্থাৎ এটাকে আপনার একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য। ডেফিনেটলি ইটস এ টার্নিং পয়েন্ট। যদি এটা আপনারা করতে পারি তাহলে গণতন্ত্রকে প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা আমাদের অনেক ভালো কাজ হবে। সনদ যখন দলগুলো সই করবে, স্বাক্ষর করবে, ওটাই তো আপনার একটা দ্যাট ইজ দ্য ডকুমেন্ট। ওটাই তো আপনি গণভোটে যাবেন যে এই ডকুমেন্টটাতে জনগণের মতামতটা কী। তো সমস্ত রাজনৈতিক দলগুলো তো মতামত দিয়ে দিচ্ছে, সুতরাং আমি মনে করি যে দিস ইজ এনাফ। ঠিক আছে, আমরা তাও রাজি হয়েছি এই জন্যে যে যখন বলা হচ্ছে ঠিক আছে উই ক্যান গো অন দ্য সেম ডে, কারণ এটা আগে হলে মূল যে নির্বাচন বিষয়টা আছে সেটা কিন্তু আপনার বাধাগ্রস্ত হয়ে যাবে। সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবে বিএনপির নোট অফ ডিসেন্ট সনদ স্বাক্ষরে কোনো সমস্যা করবে না বলেও জানান দলটির মহাসচিব। সেগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা আর কথা না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছেন আন্দোলনকারী এমপি ও শিক্ষক প্রতিনিধিরা। সরাসরি যাচ্ছি সেখানে। করে তারা মনে করতেছে তাদের আগের যে বিজনেস যেটা ধারাবাহিক ছিল আগস্টের পরে যেটা নষ্ট হয়েছে, এখানে আমরা হানা দিয়েছি, এই জন্য তারা আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে এটাকে আপনার ট্যাগ দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা এই প্রক্রিয়ার এবং পদ্ধতির এবং ফেসিবাদী কায়দায় একটা ন্যায়সঙ্গত আন্দোলন
ব্যর্থ করে দেওয়ার যে ষড়যন্ত্র, এটার আমরা চরম এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমি বিএনপির হাইকমান্ডের কাছে অনুরোধ করব, বিশেষ করে দেশ নেতা, এবং স্পষ্ট করে বলবেন যে এই সিদ্ধান্তের পরে আপনারা আন্দোলনটাকে কোন জায়গায় নিতে চান, একটু যদি এইটা আবার বলেন। আমরা আসলে আমরা শহীদ মিনারে থাকবো শান্তিপূর্ণভাবে। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই এবং শান্তিপূর্ণভাবে। আপনারা দেখেছেন আমরা মাস্টু সচিবালয় যখন আমরা করেছি 2 দিন আগে, মাজার গেটে ব্যারিকেড দিয়েছে, আমার একটা শিক্ষক একটা ব্যারিকেডের মধ্যে টোকা পর্যন্ত দেয়নি। আমরা শান্তিপূর্ণ ওখানে বসেছিলাম, আপনারা মিডিয়া সাক্ষী। আমরা ওখান থেকে কতক্ষণ থেকে আবার চলে গেছি, কোনো বিশৃঙ্খল পরিবেশ হয় নাই। কালকে আমরা শাহবাগে ব্লকের কর্মসূচি ছিল, আমরা ওখানে গিয়েছি। আমাকে যখন পুলিশ বলছে এটা খালি করার জন্য, বিশেষ করে আপনার রমনার যে ডিসি মাসুদ ভাই বললেন, ভাই আমার অনেক বড় রকমের চাপ আসছে, আপনি একটু ছেড়ে দেন। আপনি বললেন চলে যাবে শিক্ষকরা। আমি 10 মিনিটের মধ্যে আমাদের হাজার হাজার শিক্ষক নিয়ে আমরা ওখান থেকে চলে এসেছি। অর্থাৎ এখান থেকে বিষয়টা পরিষ্কার যে আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই, আমাদের কোনো ইন্টেনশন নাই। আপনারা যেটা করছেন এটা আপনাদের দাবি অবশ্যই, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন, শিক্ষার্থীদেরকে জিম্মি করা হচ্ছে, এটা শিক্ষক হিসেবে আসলে পারেনি। এটার জন্য শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছেন আন্দোলনকারী এমপি ও শিক্ষক প্রতিনিধিরা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অন্য প্রসঙ্গ, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাশের হার ও জিপিএ 5। মোট পাশের হার 58.83। এবারও পাশের হার ও জিপিএ 5-এ এগিয়ে মেয়েরা। নিম্নগামী ফলাফলের কারণ অনুসন্ধানে কাজ করবে শিক্ষা বোর্ড। এই আনন্দ স্বপ্ন ছুঁয়ে দেখার, এই আনন্দ আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। 12 বছর সাধনার ফল হাতে ধরা দিয়েছে, তাই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। 4 জন ছোটবেলার ফ্রেন্ড, আমরা সবাই একসাথে ভালো রেজাল্ট করেছি, এর চেয়ে ভালো আর কিছু হইতে পারে না। কোশ্চেন এবার অনেক কঠিন ছিল, এই কোশ্চেনে ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ। বৃহস্পতিবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার পাশের হার 85.83%। গত বছরের তুলনায় পাশের হার কমেছে 18.95%। জিপিএ 5ও কমেছে প্রায় 77,000। আশানুরূপ রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। আব্বু আম্মু অনেক খুশি হয়েছে, সো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের কলেজের টিচাররা অনেক হেল্পফুল ছিল। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হারে শীর্ষে ঢাকা বোর্ড। এই বোর্ডে জিপিএ 5 26,063টি। সর্বনিম্ন পাশ করেছে কুমিল্লায় 48.86%, আর সবচেয়ে কম জিপিএ 5 সিলেট বোর্ডে। বরাবরের মতো এবারও ভালো ফলাফলে এগিয়ে মেয়েরা। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠান 1388টি থেকে কমে 345টিতে নেমেছে। শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে 64 থেকে 202টিতে পৌঁছেছে। এক কথায় অসাধারণ, আমরা সবাই খুব খুশি। আমি বলে বুঝাতে পারবো না, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আন্তঃশিক্ষা বোর্ড বলছে যথাযথ প্রক্রিয়ায় মূল্যায়নের কারণে প্রকৃত পাশের হার বের হয়ে এসেছে। ওভার মার্কিং করবেন, বেশি বেশি দিয়ে পাশের হার বাড়াতে হবে, এরকম কোনো প্রশ্নই ওঠে না। এরকম কোনো, আমরাও আমাদের নিজস্ব তো এরকম বোর্ডের তরফ থেকে এইটি কোনো থাকার প্রয়োজনই নেই, এই ধরনের ভাবনা বা প্রয়োজনটা নেই। এদিকে এইচএসসির নিম্নগামী ফলাফলের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ সহ অংশীজনদের নিয়ে পর্যালোচনার জন্য একটি প্যানেল গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। আমরা শিক্ষাবিদ, গবেষক, নীতি নির্ধারক নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করছি, যারা ডেটা বিশ্লেষণ করে শেখার মূল ঘাটতিগুলো চিহ্নিত করবেন। এবার 11টি বোর্ডের অধীনে 12,35,661 জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। নেচে গেয়ে আনন্দ প্রকাশ করেন তারা। তবে এই চিত্র ছিল সীমিত সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের। বেশিরভাগ প্রতিষ্ঠানে পাশের হার কম। গত বছরের চেয়ে পাশের হার কম হওয়ার পেছনে বিগত দিনে খাতা মূল্যায়ন সঠিকভাবে হয়নি বলে জানায় বোর্ড কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের এ উচ্ছ্বাস সফলতার, কঠোর পরিশ্রমের ফল পেয়ে তাদের এই বাঁধভাঙা উল্লাস। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। নেচে গেয়ে আনন্দ প্রকাশ করেন তারা। কাঙ্ক্ষিত ফল পেয়ে একে অপরকে মিষ্টি খাওয়ায় শিক্ষার্থীরা। তাদের সঙ্গে আনন্দে শামিল হন শিক্ষকরাও। রেজাল্ট আমাদের অনেক ভালো হয়েছে, আমরা গর্ববোধ করছি। গোল্ডেনে প্লাস আসছে, সবগুলোতে প্লাস আসছে, মার্কও ভালো আসছে আলহামদুলিল্লাহ। আমাদের বাবা মারা অনেক খুশি হয়েছে আমাদের রেজাল্ট দেখে। আমাদের টিচারদের অনেক বড় অবদান আছে, কারণ ওরা যদি এত ভালো করে না পারে তাহলে আমাদের এত ভালো রেজাল্ট হতো না। তবে এ চিত্র দেশের সীমিত সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের। বেশিরভাগ প্রতিষ্ঠানে হয়েছে ফল বিপর্যয়। অনলাইনে ফল দেখতে পাওয়ায় প্রিয় ক্যাম্পাসে যাননি শিক্ষার্থীরা, তাই ক্যাম্পাসগুলো দেখা গেছে শুনশান। দেশের 11টি শিক্ষা বোর্ডে একযোগে ফল প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। পাশের হার গত বছরের চেয়ে কম হওয়ার পেছনে বিগত দিনের নকল এবং খাতা মূল্যায়ন সঠিকভাবে হয়নি বলে জানায় কর্তৃপক্ষ। বিগত বছরগুলোতে যে পরীক্ষার পরিবেশ, ফলের ভিতরে প্লাস পারিপার্শ্বিক অবস্থা শিথিল ছিল, কিন্তু আবার খাতা মূল্যায়নের ব্যাপারও কিন্তু যে অপ্রাসঙ্গিক লিখলেও যে নাম্বার দিয়ে দেন, পাস করাই দেওয়ার ব্যবস্থা করেন, কিন্তু এবছর এইটা ছিল না, একবার যথার্থ মূল্যায়ন ছিল। এবার 202টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, যা গত বছরের চেয়ে 137টি বেশি প্রতিষ্ঠান। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবার রাকসু নির্বাচন প্রসঙ্গ। 3 যুগ পর রাকসুতে চলছে ভোট উৎসব। কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। অমোচনীয় কালি ব্যবহার না করার অভিযোগ ছাত্রদলের। একই অভিযোগ তুললেও ফল মেনে নেয়ার ঘোষণা শিবির সমর্থিত প্যানেলের। ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। দীর্ঘ 36 বছর পর রাকসু নির্বাচনে ভোট উৎসব। বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। একজন ভোটার কেন্দ্রীয় সংসদে 23টি পদে, হল সংসদে 15টি এবং সিনেটে 5টি সহ 43টি পদে ভোট দিচ্ছেন। লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। এটা আমার জীবনের প্রথম ভোট। 35 বছর পর রাকসু হচ্ছে। যে আসুক আসলে সবার হয়ে কাজ করবে এরকম কাউকে চাচ্ছি। আমরা বেশ সুষ্ঠুভাবে ভোট দিতে পারছি। অমোচনীয় কালি ব্যবহার না করার অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী। একই অভিযোগ তুললেও ফল মেনে নেয়ার ঘোষণা দেয় শিবির সমর্থিত প্যানেল। আর আচরণবিধি লঙ্ঘন করে শিবিরের বিরুদ্ধে ভোট কেন্দ্রে প্রচারণার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীরা। এখানে লাইনে দাঁড়া অবস্থায় আপনি কাগজে আপনি স্ক্রিন নিয়ে আসছেন, এটা তো অনিয়ম। আমাদের যে কালি দিয়েছে অমোচনীয় কালি, এটি কিন্তু শেষ, মানে ভোট দিয়ে বের হওয়ার আগেই কিন্তু এটি অর্ধেক উঠে গিয়েছে। কালিটা মুছে যাচ্ছে, এই জন্য আমরা বলেছি যে যাতে অ্যাটেন্ডেন্স যে শিটটা আছে ছবি সম্বলিত, এটাতে যাতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়। উপাচার্য জানান অভিযোগ আমলে নিয়ে সমাধান করা হবে। যে কোনো অভিযোগ তারা যেন নির্বাচন কমিশনকে জানায় এবং নির্বাচন কমিশনের কাছেও আমার প্রত্যাশা যে কোনো অভিযোগ আপনারা সিরিয়াসলি দেখবেন। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ভোট কেন্দ্র এবং আশপাশে যাতে কোনো ধরনের সভা সমাবেশ বা জমায়েত অস্ত্রশস্ত্র বহন করতে না পারে, তো আমরা যাতে মেনটেন হয়, আমরা প্রত্যেকটা প্রার্থী এবং তাদের দলীয় লোকজনকে আমরা কালকে রাতে জানিয়ে দিচ্ছি। রাকসু নির্বাচনে ভোটার 28,901 জন। কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 860 প্রার্থী। ভোট গ্রহণ শেষে ক্যাম্পাসের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে 6টি ওএমআর মেশিনে করা হবে গণনা। চন্দা বিশ্বাস, ববি, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম, মওদুদ রানা এবং সাইফুর রহমান রকি। শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, এখন দুপুর গড়িয়েছে আর বলা যায় যে এখন বেলা 2:30 আর 1.5 ঘন্টা সময় আছে ভোট গ্রহণের। তারপরেও আমরা লক্ষ্য করছি যে ভোট কেন্দ্রের বাইরে বিশাল লাইনে আসলে ভোটাররা দাঁড়িয়ে আছেন। একটু দেখাতে চাই, দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা, ভোটাররা এখানে উপস্থিত হয়েছেন রাকসু নির্বাচনে তাদের পছন্দের যেই প্রার্থী তাকে জেতানোর জন্য। সেই যে প্রস্তুতি বা সেটির জন্য যে তারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন এই দুপুরবেলাতে। এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের আনন্দ উচ্ছ্বাস গত কয়েকদিন ধরে যে রাকসু নির্বাচনে প্রচার প্রচারণা হয়েছে উৎসব মুখর, এবং অনেকে এটি ঈদের সাথে তুলনা করেছেন যে ক্যাম্পাসে এক ধরনের উৎসব চলেছে। সেই উৎসবে মূলত আমেজ এখনও চলছে এবং এই 1.5 ঘন্টা আছে, বলা যায় 1.5 ঘন্টারও বেশি সময় আছে ভোট গ্রহণের। বিকেল 4টার সময় শেষ হয়ে যাবে। টানা ভোট গ্রহণ চলছে সকাল 9টা থেকে এবং চলবে বিকেল 4টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে। এবং সেটি আমরা লক্ষ্য করছি যে লম্বা লাইন এখন ভোট কেন্দ্রের বাইরে, অসংখ্য ভোটাররা দাঁড়িয়ে রয়েছেন
করছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে আছি এবং এখানে শহীদ জিয়াউর রহমান হলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন ভোট দেওয়ার জন্য। একজন শিক্ষার্থীকে 43টি ভোট দিতে হচ্ছে, বেশ বলা যায় যে সময় সাপেক্ষ ব্যাপার। ভেতরে অনলাইনে তাদের ভোটার যে নম্বর সেই নম্বর তারা টুকে নিয়েছেন এবং সেই নম্বরটি দেখালে বা সেই লিস্টের সাথে মিলিয়ে তারপরে তার যে পরিচয়পত্র বিশ্ববিদ্যালয়ের সেটির সাথে মিলিয়ে এইভাবে কিন্তু তারা যে ভোট সে ভোটাধিকার প্রয়োগ করছেন। যারা এখানে কেন্দ্রের ভেতরে যারা ঢুকছেন একদিক দিয়ে প্রবেশ করছেন এবং বের হওয়ার যে রাস্তা কিন্তু ভিন্ন দিকে। সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটি সেটি হচ্ছে হয়তো আরও 1.5 ঘন্টারও বেশি সময় রয়েছে ভোট গ্রহণের, কিন্তু তারপরেও কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি যে দুপুরের যে ভোটার উপস্থিতি সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো। আনন্দ উচ্ছ্বাস সেই সব মিলিয়েই বলা যায় যে মোটামুটি শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়েই সুশৃঙ্খলভাবেই ভোট গ্রহণের যে পরিবেশ সেটা আসলে এগিয়ে চলছে। তো এই ছিল শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে থেকে আমার হাতে সবশেষ। আমরা এখন চলে যাব তৃতীয় বিজ্ঞান ভবনে, সেখানে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। জগদীশচন্দ্র বসু একাডেমি ভবনের সামনে বা তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে এখানে মোট 2টি হলের হচ্ছে, একটি হচ্ছেন শহীদ সোহরাওয়ার্দী হল আর জগদীশচন্দ্র বসু একাডেমি ভবনের সামনে বা তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে। এখানে মোট 2টি হলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, একটি হচ্ছেন শহীদ সোহরাওয়ার্দী হল এবং অন্যটি শহীদ আমির আলী হল। এই 2টি হলে সব ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং তারা যেটি বলছেন যে এখনো 1.5 ঘন্টা বাকি, 70 থেকে 75% ভোটার তাদের ভোট প্রদান করবে। এবং আমি এখানে ছিলাম কতক্ষণ দেখেছি যে কয়েকজন প্রার্থী এখানে এসেছেন, এর মধ্যে ছাত্রদল শিবির সমর্থিত প্রার্থীরা এসেছেন এবং একই সাথে যারা স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তারা এসেছেন। শেষ বিকালে কয়েকজন অভিযোগ করে তবে এখানকার নির্বাচন কমিশন যেটি বলছেন যে একটি অবাধ এবং সুষ্ঠু ভোট এখন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। আমরা যাব আরেক সহকর্মীর কাছে, সাইফুর রহমান রফি, তিনি জানাবেন আরেক প্রান্ত থেকে। সকাল থেকে আমরা যেমনটি দেখেছি 9টার সময় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। তবে সকালের দিকে আমরা বিভিন্ন কেন্দ্রে যেমন উপচে পড়া ভোটার উপস্থিতি আমরা দেখেছি, এই দুপুরে এসে কিন্তু সেটি অনেকটা কমে গেছে। তবে এখনও যারা ভোট দেয়নি এখন শুধু তারাই আসছেন এবং তারাই শুধু ভোট দিচ্ছেন। আপনারা জানেন যে আমরা যে কেন্দ্রটি আছি সেই কেন্দ্রটি রবীন্দ্র ভবন। এই রবীন্দ্র ভবনে প্রায় 4200 ভোটার রয়েছে। এই 4200 ভোটারের মধ্যে এরই মধ্যে 58% ভোটার কিন্তু এখানে ভোট দিয়েছেন এবং 58% ভোট এখানে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা। সব মিলিয়ে যদি বলা চলে যে আরও যেহেতু এখনও 1.5 ঘন্টারও বেশি সময় বাকি আছে, এই ভোটের যে পার্সেন্ট এইটি আরও অনেক বাড়বে এমনটি আসলে তারা প্রত্যাশা করছেন। আমরা ছাত্র শিবির সমর্থিত প্যানেল, ছাত্রদল সমর্থিত প্যানেল সহ স্বতন্ত্র প্যানেলের যারা প্রার্থী আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন, যারা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন, বিশেষ করে এবারে রাকসুতে কিন্তু মোট 17টি কেন্দ্র রয়েছে এবং 9টি একাডেমিক ভবন রয়েছে। তারা প্রতিটি কেন্দ্রে ঘুরেছেন এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু একেবারে শান্তিপূর্ণ একটি সুষ্ঠু একটি পরিবেশ তারা দেখেছেন এবং এই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে তারা কিন্তু সবাই কিন্তু বলেছেন এবং বড় ধরনের কোনো অভিযোগ তেমন কিন্তু পাওয়া যায়নি কোনো প্রার্থীর পক্ষ থেকেই। সব মিলে একটা উৎসব মুখর যে পরিবেশ রাকসুকে ঘিরে কিন্তু এখানে বিরাজ করছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যাপক সংখ্যক মোতায়েন করা হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে, সবাই যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই জন্য সব ধরনের ব্যবস্থায় আছে। যারা প্রার্থী রয়েছেন তারা একটি করে টোকেন ভোটারদের দিচ্ছেন এবং যারা পছন্দের প্রার্থী হিসেবে ভোটাররা নিজ যে পছন্দের প্রার্থী রয়েছে সেই টোকেনগুলো নিয়ে যেয়ে ভেতরে বুথের ভেতরে যে তারা গোপনে যে গোপন বুথ রয়েছে সেখানে যে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভিপি নির্বাচিত হয়ে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান ইব্রাহিম হোসেন রনি। একই প্যানেল থেকে জিএস হয়েছেন সাইদ বিন হাবিব।
আর ছাত্রদল থেকে এজিএস হয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক। ভোর 5টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রায় 12 ঘন্টার অপেক্ষা শেষে সপ্তম চাকসু নির্বাচনের ফলাফল পেয়েই এই উচ্ছ্বাস বিজয়ীদের। এক মুহূর্তে কেটে যাওয়া দীর্ঘ অপেক্ষার ক্লান্তি আর ঘুম। ভোর 4:30টায় শুরু হয় আনুষ্ঠানিক ফল ঘোষণা। যদিও প্রতিটি কেন্দ্রে আগে থেকেই আলাদা আলাদা ঘোষণা চলে আসায় আগে থেকেই আঁচ করা গেছে ফলাফল। এবারে সপ্তম চাকসু নির্বাচনে ভিপি পদে জিতেছেন ছাত্র শিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পদেও জেতেন শিবির সমর্থিত সাইদ বিন হাবিব। আর এজিএস পদে জিতেছেন ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আপনাদের সবার সহযোগিতা এবং পরামর্শ আমরা কামনা করি। ক্যাম্পাসে যত ধরনের সমস্যা আছে সেগুলোর জন্য সমাধানের জন্য আমরা কাজ করে যেতে পারি। আপনাদের কাছে আমরা উদারতা আহ্বান রাখছি, আপনারা এই নির্বাচনে যেভাবে আমাদের পাশে ছিলেন আগামীতেও পাশে থাকবেন। নির্বাচিত নতুন প্যানেলের সদস্যরা সকলেই শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়কে আরও শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন। বিজয়ী সবাইকে অভিনন্দন এবং আমরা প্রত্যাশা রাখবো যে শিক্ষার্থীরা যে একটা স্বপ্নের ক্যাম্পাস চায়, সকল প্রতিনিধিরা মিলে সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে নিজের জায়গা থেকে সতর্ক থাকবেন। আমি শিক্ষার্থীদের কাছ থেকে যে পরিমাণে ভালোবাসা পেয়েছি, যে পরিমাণে আন্তরিকভাবে তারা সহযোগিতা করেছে, আমাকে এটাই যথেষ্ট ছিল। এদিকে দিনে তেমন গুরুতর কোনো ঝামেলা না থাকলেও রাতে ফলাফল ঘোষণার আগে সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে উপাচার্য মোহাম্মদ কামাল উদ্দিনকে প্রায় 1.5 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। দীর্ঘ সময় ধরে চলে উত্তেজনা। সার্বিকভাবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে অনুষ্ঠিত হলো এবারের বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরও থাকছে। ভারতের ত্রিপুরায় স্থানীয়দের হামলায় 3 বাংলাদেশি নিহত। সবাই হবিগঞ্জের চুনারু ঘাটের বাসিন্দা। মরদেহ স্থানীয় সাম্পাহার থানায়। শেখ হাসিনার চরম দণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামালেরও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে এই আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। হাসিনা ও কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও জানানো হয়েছে। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়টি আদালতের উপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। লালবাগে নিহত 7 জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ। টানা 5 কার্য দিবসে শেষ হলো শেখ হাসিনার মামলার প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন। বুধবার বিচারের শেষ ধাপে এসে শেখ হাসিনার অপরাধপ্রবণ মানসিকতার নানা নজির তুলে ধরেন চিফ প্রসিকিউটর। সেই মামলার বলেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সুপ্রিম কমান্ডার ছিলেন শেখ হাসিনা, ছিলেন অপরাধের নিউক্লিয়াস ও প্রাণভোমরা। 3 জন আসামির মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা, যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস, কারণ তাকে কেন্দ্র করেই সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল। কারণ গত 9.5 বছর ধরে ক্ষমতায় থাকা অবস্থায় তার একমাত্র টার্গেট ছিল 2041 সাল পর্যন্ত তার পরিবারের, তার দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং বাংলাদেশে তার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না রাখা, যারাই তার জন্য প্রতিবাদ বা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে নির্মূল করা। শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানান চিফ প্রসিকিউটর। আর আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়টি আদালতের উপর ছেড়ে দেন তিনি। অ্যাপ্রুভারের ব্যাপারে বলেছি যে তিনি যেহেতু আইন অনুযায়ী আদালতকে তথ্য দিয়ে সাহায্য করেছেন, সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, তার ব্যাপারে আদালত যে দৃষ্টিভঙ্গি নেবেন সেটা আদালতের ব্যাপার। এর মাধ্যমে আমরা এই দীর্ঘদিনের এই সাক্ষ্য প্রমাণ আমি শেষ করেছি। শুধু শাস্তি দিলেই হবে না, হাসিনা ও কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও আবেদন করে প্রসিকিউশন। এই পরিবারগুলোর ক্ষতিপূরণের জন্য আসামিদের সম্পদ থেকে সম্পদ নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। যারা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদেরকে এই ক্ষতিপূরণ দেওয়া উচিত। এই আসামিরা অবৈধভাবে বিপুল বিত্ত বিভবের মালিক হয়েছেন, দেশে এবং বিদেশে সেগুলো পাচার করেছেন।
সেগুলোকে উদ্ধার করে এই ভিকটিমদের মধ্যে বিতরণ করার জন্য আদালতের কাছে আমরা আদেশ চেয়েছি। আগামী সোমবার এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সেটি শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মধ্যরাতে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয়। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর বেগম জিয়ার বাড়ি ফেরার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। বুধবার রাত 10:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে গাড়িতে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বেগম খালেদা জিয়া। চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও দীর্ঘদিন জেলে থাকার কারণে শারীরিক জটিলতা বেড়েছে আগেই। হাসপাতালে তাকে দেখাশোনা করার জন্য পরিবারের সদস্যরা আছেন। বুধবার রাতে ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন গণমাধ্যমে বলেন, মেডিকেল বোর্ড বসে পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একটা ক্রনিক ডিজিজের মধ্যে এবং ওনার তো অনেকগুলো সমস্যা। উনি জেলখানায় ছিলেন এবং চিকিৎসাটা রেস্ট্রিক্টেড ছিল দেশে বা বাইরে। এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে। আগামীকালকে আরও কিছু পরীক্ষার প্রয়োজন আছে এবং পরীক্ষা করার পর তার পরবর্তীতে ওনাকে হয়তো আবার কবে ছুটি না কবে নাগাদ ছুটি হবে সে ব্যাপারে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিবে। প্রায় 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফেরেন খালেদা জিয়া। দেশে আসার পর নিজ বাসাতেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। এর আগে গত 28 আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে কানাডার সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বাক স্বাধীনতা, টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও নেভেনি মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আশেপাশের কারখানাগুলো। এদিকে মারা যাওয়া 16 জনের লাশ এখনও হস্তান্তর করা হয়নি। পরিচয় শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। 48 ঘন্টা পেরিয়ে গেলেও নেভেনি মিরপুরের শিয়ালবাড়ির কেমিক্যাল গোডাউনের আগুন। ভবনের বিভিন্ন অংশ থেকে বের হচ্ছে ধোঁয়া। অভিযান কাজ অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। বিভিন্ন কেমিক্যালের বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় আশেপাশের কারখানাও বন্ধ রাখা হয়েছে। নিয়ন্ত্রণে রয়েছে সাধারণ মানুষের চলাচলও। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 16 জনের লাশ এখনও পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পরিচয় শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। তবে লাশ হস্তান্তর কবে এখনও অজানা স্বজনহারা পরিবারগুলোর। আইনি প্রক্রিয়ার ধীর গতিতে ক্ষোভ তাদের। কর্তৃপক্ষ যারা আছে তারা এইটাকে মানে প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে সেটাকে আরো কেমনে দ্রুত তাদেরকে আত্মীয় স্বজনের কাছে লাশটা দেওয়া যায় সেটা না করে তারা এখনো আরো বিলম্ব করতেছে। আমরা তো হয়রানি হইতেছি, মানে কোথায় যাব, কার কাছে বলবো, এরকম কেউ করতে চায় না। আমরা গার্মেন্টস কর্মী দেখে কি আমাদের কোনো মানে দায়িত্ব নাই বা আমরা কি মানুষ না? আমাদের আজকে বাইরে নিয়ে আসছি, মানে 2 ঘন্টা যাবত খালি ওই অফিসের থেকে ওই অফিসে, ওই অফিস থেকে ওই সারে থেকে ওই সারে, মানে এখন পর্যন্ত আমরা কোনো ফর্ম কোনো কিচ্ছু পাই নাই। শুধু হয়রানি, লাশও পাচ্ছি না, 3 মন্দিরে লাশও পাচ্ছি না। বুধবার 6টি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বাকি 10টি বৃহস্পতিবার ময়নাতদন্তের কথা রয়েছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ভারতের ত্রিপুরার কারেঙ্গিছড়া এলাকায় স্থানীয়দের হামলায় 3 বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার মধ্যরাতে ঘটনা ঘটে বলে নিশ্চিত করে ৫৫ ব্যাটালিয়ন বিজিবি। তারা জানিয়েছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকার ৩ বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ত্রিপুরার কারেঙ্গিছড়ায় প্রবেশ করেন। স্থানটি ৭০ ব্যাটালিয়ন বিএসএফ এর আওতাধীন সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের ৪ থেকে ৫ কিলোমিটার অভ্যন্তরে। প্রাথমিক তথ্যে জানা যায়, নিহত ৩ জনের বাড়ি হবিগঞ্জের চুনারু ঘাটের সোনাচং বাজার এলাকায়। তাদের পরিচয় নিশ্চিত করতে বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত চালাচ্ছে। নিহতদের মরদেহ ত্রিপুরার সাম্পাহার থানায় রয়েছে। যুদ্ধবিরতির শর্ত মেনে হামাস নিরস্ত্র না হলে ইসরায়েল ফের গাজায় অভিযান শুরু করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তার নির্দেশ দেওয়া মাত্রই উপত্যকার রাস্তায় নামবে ইসরায়েলি সেনারা। এদিকে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী বুধবার আরও বন্দির মরদেহ ফেরত দিয়েছে হামাস ও ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ থামলেও ফেরেনি শান্তি। নিজ ঠিকানায় ফিরে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই পাচ্ছেন না ফিলিস্তিনিরা। মাথা গোঁজার ঠাঁই নেই, মিলছে না বিশুদ্ধ পানি, খাবার, ওষুধ। আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে কিছু কিছু জায়গায় হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে হামলা চালালেও উল্টো হামাসকেই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সংগঠনটি চুক্তির শর্ত না মানলে নেতানিয়াহু বাহিনী উপত্যকায় ফের অভিযান শুরু করবে। এর আগে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সাংবাদিকদের ট্রাম্প জানান, তার নির্দেশ দেয়া মাত্রই গাজায় নামবে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে, যেসব জিম্মির মরদেহ খুঁজে পাওয়া সম্ভব ছিল সবগুলোই ফেরত দেয়া হয়েছে। বাকি মরদেহগুলো ইসরায়েলি হামলায় ধসে পড়া স্থাপনার নিচে চাপা পড়েছে, যা খুঁজে পাওয়া কঠিন। এই কাজে বিশেষ যন্ত্রপাতি প্রয়োজন বলেও জানিয়েছে হামাস। একই দিন ইসরায়েলও রেড ক্রসের মাধ্যমে বেশ কয়েকজন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। 4 জিম্মির মরদেহ ফেরত দেওয়ার পর রাফা ক্রসিং খোলার অনুমোদন দিয়েছে ইসরায়েল। তবে শর্ত দিয়েছে, ট্রাকগুলো গাজায় প্রবেশের পরপরই খালি করা হবে। সেখান থেকে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার ট্রাকে করে বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যুদ্ধবিরতির পর থেকেই দিনে নির্ধারিত 600 ট্রাকের অনেক কম ত্রাণ গাজায় ঢুকতে দেয়া হচ্ছে। বুধবার বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, এদিন তাদের মাধ্যমে মাত্র 137 ট্রাক ত্রাণ উপত্যকাটিতে সরবরাহ করা হয়েছে। এসব ট্রাকে ময়দা ও চিকিৎসা সরঞ্জামের মতো প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। গাজায় যুদ্ধবিরতি জিম্মিদের মুক্তির পরই নেতা নির্বাচনের পথে হাঁটছে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টি। আগামী মাসের শেষ দিকে এর নির্বাচন হতে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বিনা ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নেতানিয়াহু জয়ী হতে পারেন বলে রিপোর্ট প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বোস্টন থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেয়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তাজনিত কারণে সেখান থেকে ম্যাচ সরিয়ে নেয়ার কথা ভাবছেন তিনি। শুধু তাই নয়, বোস্টনের মেয়রের ব্যর্থতাকে দুষছেন ট্রাম্প। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর নিরাপত্তায় জোর দিয়ে দেশটির সরকারের ওপর সব দায় চাপিয়েছেন ফিফা মুখপাত্র। বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াতে বাকি 1 বছরেরও কম সময়। 3 দেশে আয়োজিত এই বিশ্বকাপ ঘিরে সেজে উঠেছে ভেন্যুগুলো। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো মাঠে গড়ানোয় সেখানকার প্রস্তুতি গুছিয়ে এনেছে আয়োজকরা। এবার শুধু অপেক্ষা মাঠের লড়াইয়ের। ফুটবল মহরণ মাঠে গড়ানোর আগে টিকিট, ভেন্যু নির্ধারণ সহ ক্যাম্পেইনিং সব চালিয়ে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে এবার নতুন এক সমস্যায় 2026 বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের 11টি ভেন্যুতে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো মাঠে গড়াবে। সেখানে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সবচেয়ে বেশি মনোযোগী ফিফা। তবে এবার সেই নিরাপত্তা ইস্যুতেই আলোচনায় যুক্তরাষ্ট্র। নিরাপত্তা ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার হুমকি দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বোস্টনের মেয়র মিশেল উর সমালোচনা করেন তিনি। মেয়রকে খারাপ লোক বলেও কড়া মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত বোস্টনে এক রাতে সংঘটিত সহিংস ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারের খবর দেয় স্থানীয় পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনা শুরু হয়। এরপরই ম্যাচ সরিয়ে নেওয়ার কথা বলেন ট্রাম্প। বোস্টনের একজন খারাপ মেয়র আছে। আমি সেখানকার পরিস্থিতি ঠিক করতে পারতাম যদি তাদের সহযোগিতা থাকতো। এটা যেভাবেই হোক করা হবে। বোস্টনের নিরাপত্তা ব্যবস্থা ভালো না। আমরা চাইলে ম্যাচগুলো সরিয়ে নিতে পারি। আমি বোস্টনের মানুষকে ভালোবাসি, জানি ম্যাচগুলো বিক্রি হয়ে গেছে, কিন্তু সেখানকার মেয়র ভালো না। শহরের কিছু অংশ তারা দখল করে নিচ্ছে। অলিম্পিকের কার্যক্রম সেখান থেকে সরিয়ে নেওয়া হবে। আমার ধারণা ফিফা এটা মানবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর পাল্টা জবাব দিয়েছেন ফিফা মুখপাত্র। বিশ্বকাপের জন্য নির্ধারিত ভেন্যুর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সেখানকার সরকারের। তারাই তা নিশ্চিতে কাজ করবে।
ফিফা সর্বোচ্চ নিরাপত্তার পক্ষে বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, আমরা আশা করি আমাদের 16টি আয়োজক শহরের প্রত্যেকটি সফলভাবে ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণে প্রস্তুত থাকবে। বিশ্বব্যাপী ফিফার সব আসরেই নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। নিরাপত্তা নিশ্চিতে কি করা দরকার সেটা সেখানকার সরকারই বুঝবে। যুক্তরাষ্ট্রের বোস্টনে 7টি ম্যাচ, সান ফ্রান্সিসকো ও সিয়াটলে 6টি করে ম্যাচ আয়োজনের কথা রয়েছে। লস অ্যাঞ্জেলেসে হবে 8টি ম্যাচ। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি, দাবি পূরণ না হলে অংশ নেবে না অনুষ্ঠানেও। পিআর ছাড়া সই অনিশ্চিত জামাত ও ইসলামী আন্দোলনেরও। নির্বাচন ঠেকাতে নানা দাবিতে সরকারকে ব্যতিব্যস্ত রাখার অভিযোগ বিএনপির। ভোট নিয়ে কোনো আপোষ না করার হুঁশিয়ারি। ঐক্য বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। 2 দশকের মধ্যে পাশের হার সর্বনিম্ন প্রায় 59%। কমেছে জিপিএ-5ও। এবারও এগিয়ে মেয়েরা। এই ছিল দুপুরের সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। যশো, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।